দেখেন এই ২০২৬ সালে এসে লিওনেল মেসি বল পায় কি করতে পারে না পারে এগুলা নিয়ে আসলে বাড়তি ডিসকাশন করা বৃথা। আমরা ভেবেছিলাম সে ক্যারিয়ারের সবকিছু অর্জন করে ফেলেছে দ্য মোমেন্ট হি ওন দ্য ওয়ার্ল্ড কাপ। এর আগে উনি যখনই বিশ্বকাপে খেলতে আসতেন একটা চাপ নিয়ে আসতেন, আর্জেন্টিনার হয়ে কোনো কিছু একটা জেতার চাপ, একটা প্রেশার, একটা প্রত্যাশা, ম্যারাডোনাকে স্পর্শ করার একটা প্রত্যাশা। তাকে সবসময়ই বলা হয়েছিল ম্যারাডোনার উত্তরসূরি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই সোনার ট্রফিটা আপনার হাতে শোভা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনার ওই তকমাটা কখনোই পূরণ করতে পারবেন না। তো সেটা তিনি পূরণ করেছিলেন গত বিশ্বকাপে। এই যে ক্যারিয়ারে এত কিছু অর্জন করেছেন উনি, এত অ্যাচিভমেন্ট, এত দুর্দান্ত খেলার স্টাইল আমাদেরকে মুগ্ধ করে রেখেছেন বছরের পর বছর। এই প্রত্যেকটা জিনিস তিনি করেছিলেন ওই প্রেশারটা কাঁধে নিয়ে। বিশ্বকাপ জেতার একটা প্রেশার, যেটা কিনা ২০২২ বিশ্বকাপের পরে শেষ হয়ে যায়। সো সেই দিক থেকে চিন্তা করলে এবারের বিশ্বকাপে আমরা একটা কমপ্লিটলি নতুন লিওনেল মেসিকে দেখতে পাচ্ছি, যে মেসির কাঁধে কোনো চাপ নেই। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ২০১৮ বিশ্বকাপের ফার্স্ট ম্যাচে যখন আর্জেন্টিনা আইসল্যান্ডের সাথে ড্র করলো, সেকেন্ড ম্যাচে ইফ আই এম নট রং ক্রোয়েশিয়ার এগেনস্টে আর্জেন্টিনা যখন মাঠে নেমেছিল, তখন ম্যাচ শুরুর আগে ওই যে যখন জাতীয় সঙ্গীত হয়, জাতীয় সঙ্গীতের আহ, সময় ক্যামেরাগুলো মেসির দিকে তাক করলো। আমরা দেখলাম যে সে অনেক বেশি স্ট্রেসড, মানে তার মাথায় জানি একদম হাজার বছরের বোঝা, তিনি কি আদৌ করতে পারবেন কি না। সো তখন থেকেই এই ডিসকাশনটা অনেক বেশি চলে আসে যে মেসি জাতীয় দলের হয়ে চাপ সহ্য করতে পারেন না। অফকোর্স তার তো চাপ ছিলই, কিন্তু এবারের বিশ্বকাপে আমরা প্রথমবারের মতো প্রত্যাশা করছিলাম, এখন যেহেতু মেসির ওপরে কোনো চাপ নেই, এই চাপহীন মেসি জাতীয় দলের হয়ে কেমন খেলেন এই জিনিসটা দেখার একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা মেসি আজকে ১৬ কলায় পূর্ণ করেছেন। একটু আগে যে জিনিসটা বললাম যে এই বয়সে এসে বা এই বছরে এসে মেসি কি করতে পারেন বা না পারেন সেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই, আমরা সবাই জানি। তাও এই ২০২৬ সালে এসেও ক্যারিয়ারের যে সামান্য অপ্রাপ্তিগুলো রয়েছে আর্জেন্টিনার জার্সি গায়ে, সেই অপ্রাপ্তিগুলোও যেন এই বিশ্বকাপে মেসি পূরণ করবেন সেই পণ নিয়ে নেমেছেন। সেটাই আমরা দেখলাম আজকে প্রথম ম্যাচে আলজেরিয়ার এগেনস্টে মেসি হ্যাটট্রিক করেছেন। বিশ্বকাপের ইতিহাসে নিজের ক্যারিয়ারে তিনি এর আগে কখনোই হ্যাটট্রিক করেন নাই। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে খেলোয়াড়, আর্গুয়েবলি বিশ্বের শ্রেষ্ঠতম খেলোয়াড়, যে খেলোয়াড় অর্জন করেননি এমন কোনো কিছু নেই, সেই খেলোয়াড় এতদিন পর্যন্ত বিশ্বকাপে একটা হ্যাটট্রিক করতে পারেননি। সেই অপ্রাপ্তিটাও আজকে ঘুচে গিয়েছে আলজেরিয়ার এগেনস্টে। আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে, ৩-০ গোলে জিতেছে, ৩টা গোলই মেসির। এবং যেভাবে আর্জেন্টিনা খেলেছে তাতে স্বাভাবিকভাবে আর্জেন্টিনার সাপোর্টারদের মনে অনেক প্রত্যাশার জন্ম নিয়েছে। সো আর্জেন্টিনা কেমন খেলেছে এটা খুবই ইনস্ট্যান্ট একটা রিয়াকশন আমি দিব, অত বেশি ইন্ট্রিকেসির মধ্যে আমি যাব না। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, দুটো ক্ষেত্রে আর্জেন্টিনা গত বিশ্বকাপের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। সেটা হলো গিয়ে নাম্বার ওয়ান, মেসিজ প্রেসিং। আসলে এই শব্দ বন্ধটা জীবনে কখনো ইউজ করতে হবে এটা কখনো ভাবিনি, বাট মেসি অ্যাজ ইউজুয়াল ভাবতে বাধ্য করিয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে গত যে কোনো বিশ্বকাপের থেকে এবারে মেসি অফ দ্য বল সিচুয়েশন অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, অনেক বেশি প্রেস করেছেন। এর আগে এটা নিয়েও সমালোচনা হয়েছে যে মেসি নাকি মাঠের মধ্যে হাঁটাহাঁটি করেন, তিনি পর্যাপ্ত পরিমাণ প্রেস করেন না। অবশ্য মেসি যেই ট্যালেন্টেড ফুটবলার, তাকে অত বেশি প্রেস করাও লাগে না। ডিসাইসিভ মোমেন্টে তার পায়ে যখন বল থাকে সে তখনই যা করার করেন এবং সেটাই যথেষ্ট হয়। কিন্তু আজকে আমরা দেখলাম যে এই বৃদ্ধ মেসিও প্রেস করার জন্য কতটা উদ্গ্রীব। প্রবাবলি দিস ইজ আনাদার থিং অফ আ স্ট্রেস ফ্রি মেসি, যে মাথার মধ্যে যেহেতু স্ট্রেস নাই, এখন সে আরও বেশি এনার্জি দিয়ে খেলা শুরু করেছে, ইভেন ইন দ্য অফ দ্য বল সিচুয়েশন অ্যাজ ওয়েল। আজকে আমার কাছে কখনো কখনো মনে হচ্ছে যে ফ্রন্ট লাইনে থাকা থিয়াগো আলমাদা বা লাউতারো মার্টিনেসের থেকেও মেসি কখনো কখনো বেশি প্রেস করেছেন। ইট ইজ সারপ্রাইজিং বিকজ আজকে টোটাল অ্যাজ এ টিম আর্জেন্টিনা কিন্তু তেমন প্রেস করেনি। আর্জেন্টিনার পায়ে যখন বল ছিল তখন তাদের মধ্যে আমরা কিছু অসাধারণ পাসিং কম্বিনেশন দেখেছি, পাসিং সিকোয়েন্স দেখেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার পায়ে যখন বল ছিল না তখন তারা চাইলে আরও বেশি আলজেরিয়াকে প্রেশার দিতে পারত। এখন এক্ষেত্রে আর্জেন্টিনা একটু সৌভাগ্যবান বিকজ আলজেরিয়ার প্রেসিং স্ট্রাকচারও একদমই জঘন্য ছিল। আলজেরিয়ার সাবেক কোচ যিনি ছিলেন বেলমাদির অধীনেও বা এর আগেও ২০১৪ ওয়ার্ল্ড কাপে আমরা সর্বশেষ আলজেরিয়াকে যখন খেলতে দেখেছিলাম তখনও কিন্তু দেখেছিলাম যে আলজেরিয়া অনেক বেশি
প্রেসিং করে। শুধু তাই নয়, নর্থ আফ্রিকান যতগুলো দেশ রয়েছে তারা কিন্তু সবসময় অনেক বেশি প্রেস করে। এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। কয়েকদিন আগে ব্রাজিল ভার্সেস মরক্কো ম্যাচেও কিন্তু দেখেছিলাম যে মরক্কো কোন লেভেলের প্রেস করে। কিন্তু আজকে আমরা দেখলাম যে নতুন কোচ ভ্লাদিমির পেতকোভিচের আন্ডারে আলজেরিয়ার প্রেসিং স্কিমটা এখনও 100% সলিড হয় নাই। তাদেরও আরও বেশি প্রেস করতে হইতো। আর্জেন্টিনার মিডফিল্ডারদের উপরে তারা সেরকম পর্যাপ্ত পরিমাণে প্রেশার অ্যাপ্লাই করতে পারে নাই। সো প্রেশার অ্যাপ্লাই করলেও যে খুব বেশি ভালো কিছু হতো সেটা নয়, বিকজ আজকে এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার, স্পেশালি রদ্রিগো ডি পল, এই তিনজন মিডফিল্ডার গত বিশ্বকাপের থ্রি স্টুজেস, তারা যেরকম দুর্দান্ত খেলেছেন, দ্যাট ইজ আনবিলিভেবল, দ্য পাসিং কম্বিনেশনস অ্যান্ড অল। আমরা এই বিশ্বকাপে আরও বেশি করে দেখছি যে বড় বড় দলদের পায়ে যখন বল থাকে তখন একজন ডিফেন্ডার সামনে চলে যান, একজন মিডফিল্ডার সামনে চলে যান, এবং ইভেনচুয়ালি ফরমেশনটা 3-1-6 হয়ে যায়, 6জন প্লেয়ার থাকেন সামনে। আর্জেন্টিনার পাসিং স্ট্রাকচার এতটাই দুর্দান্ত ছিল যে তাদের 6জন প্লেয়ারকে সামনে কমিট করতেই হয় নাই। আপনি ফার্স্ট গোলটা দেখেন, ফার্স্ট গোলেও কিন্তু আলজেরিয়ার সেন্টার ব্যাক এবং ফুল ব্যাকের মাঝখানে যে দুটো জায়গা আছে, ওই দুটো জায়গার লেফটে আলমাদা অ্যান্ড রাইটে লাউতারো মার্টিনেজ একদম স্পেস অকুপাই করে রাখছিলেন। স্পেস যেহেতু অকুপাই করে রাখছিলেন, আলজেরিয়ার ডিফেন্স লাইন অত বেশি এগোতে পারছিল না। যেহেতু এগোতে পারছিল না, সেহেতু ওই জোন 14-এর ওই সকল জায়গাগুলোতে লিওনেল মেসি ফাঁকা পেয়ে যাচ্ছিলেন দেখেই কিন্তু ওই সকল জায়গা থেকে উনি শট করতে পেরেছেন। দেখেন, আর্জেন্টিনার কিন্তু আলজেরিয়ার এই ডিফেন্সিভ স্ট্রাকচারটা ভাঙার জন্য 6জন প্লেয়ারকে সামনে কমিট করতে হয় নাই, করছে 2জন থেকে 3জন প্লেয়ার সামনে গেছেন, বাকিরা সবাই মেসির ক্লোজ প্রক্সিমিটিতেই ছিলেন। অ্যান্ড আমার কাছে মনে হয় এটাই এবারের আর্জেন্টিনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যে তাদের পাসিং আগের থেকে আরও অনেক বেশি ক্রিস্প হয়েছে, তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আগের থেকে অনেক বেশি ক্রিস্প হয়েছে। তাদের এই যে থার্ড ম্যান রানিং, একটা প্লেয়ার যখন পাস দিবেন তখন আরেকটা প্লেয়ার কোন দিকে যাবেন তারা প্রত্যেকে কিন্তু জানে। এবং পাসিং যখন অনেক বেশি দুর্দান্ত হয় না, তখন প্রতিপক্ষের প্রেসিং স্ট্রাকচারটা যত ভালোই হোক না কেন কোনো লাভ হয় না। যদিও যে জিনিসটা বললাম যে আলজেরিয়ার প্রেসিং স্কিমও আজকে অত বেশি ভালো ছিল না, ডিফেন্সে কিছু কিছু ফাঁক ছিল। আর্জেন্টিনার মিডফিল্ডার স্পেশালি এনজো ফার্নান্দেজ যেরকম খেলেছেন, তাতে মনে হয় না আলজেরিয়া সেরকম কোনো কিছু করতে পারতো। বাট ডিফেন্সিভ সিচুয়েশনে এরকম অনেক সময় দেখলাম যে আর্জেন্টিনার প্লেয়াররা অত বেশি ভালো মতো নিজেদেরকে পজিশন করতে পারছিলেন না, যে কারণে অলওয়েজ বল কেড়ে নেওয়ার সময় র্যাশ ট্যাকলিংয়ে চলে যাচ্ছিলেন। এটা একটা সমস্যা সৃষ্টি করতে পারে এগেনস্ট টিম লাইক অস্ট্রিয়া প্রেস লাইক ম্যাডম্যান। সো ওই জিনিসটা আর্জেন্টিনাকে এই কয়েকটা দিনের মধ্যে ঠিক করতে হবে, যে তাদের প্রেসিং স্কিম, ডিফেন্সিভ সিচুয়েশনে তাদের খেলোয়াড়দের অবস্থান অ্যান্ড এভরিথিং, এগুলা অস্ট্রিয়ার এগেনস্টে ম্যাচে ঠিক করতে হবে। আলজেরিয়াও মোটামুটি তাদের পায়ে যখন বল ছিল তারাও একটু সাহসী খেলার চেষ্টা করেছে, স্পেশালি দেয়ার মিডফিল্ডার ইব্রাহিম মাজা। আমি গতকালকে একটা লাইভ শোতে গিয়েছিলাম, সেখানে বলেছিলাম, এবং সেখানে যিনি গেস্ট ছিলেন আমাদের এমিলি ভাই, তাকেও কিন্তু বলেছিলাম যে ইব্রাহিম মাজা ক্যান বি অ্যান এক্স ফ্যাক্টর ফর আলজেরিয়া, এবং সেই জিনিসটাই কিন্তু হয়েছে। তার কপাল খারাপ যে তার সতীর্থরা তার মতো অত প্রোঅ্যাক্টিভ খেলেননি। প্রোঅ্যাক্টিভ খেলে আর্জেন্টিনার ডিফেন্সের উপরে যদি আরও বেশি চাপ প্রদান করতে পারতেন, তাহলে হয়তো আমরা আরেকটু কম্পিটিটিভ একটা ম্যাচ দেখতে পেতাম। আলজেরিয়ার পায়ে যখন বল থাকছিল তখন আমরা দেখছিলাম যে দুটো সেন্টার ব্যাক বাদে মোটামুটি সবাই সামনে চলে যাচ্ছিলেন। এই ধরনের সিচুয়েশনে কি হয়, অ্যাজ ইউজুয়াল আর্জেন্টিনা ট্রানজিশনের সুযোগ অনেক বেশি সৃষ্টি হয়। এখন ওই ট্রানজিশনের সুযোগ আর্জেন্টিনা নিয়েছে ঠিকই, কিন্তু পাসিং কম্বিনেশনের মাধ্যমে। এটা খুবই সুন্দর, এটা এবং ইউনিকও বটে, বিকজ বিশ্বকাপের অধিকাংশ দলই শুধুমাত্র পাসিং সিকোয়েন্সের উপরে ডিপেন্ড করে ট্রানজিশনে যাবে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের সিচুয়েশনে আর্জেন্টিনা যদি প্রপার আরেকজন রানার থাকতো, তাহলে হয়তো বা আলজেরিয়াকে তারা আরও বেশি গোল দিতে পারতো। সেক্ষেত্রে ম্যাচের মধ্যে গিলিয়ানো সিমিওনেকে এক্সপেক্ট করেছিলাম। তো যাই হোক না কেন, খুবই সুন্দর একটা স্টার্ট হয়েছে রেইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনার, এবং এই ধারাটা তারা সামনের ম্যাচগুলোতেও বজায় রাখতে পারে কিনা সেটা দেখতে হবে। অ্যান্ড লিওনেল মেসি, ও মাই গড, আর কত কি দেখাবেন আপনি আমাদের।